করোনায় আরও ২৬ জনের মৃত্যু। ১৮,২৯৪ নমুনা পরীক্ষায় নতুন রোগী ১,৫০০, শনাক্তের হার ৮.২। খালেদা জিয়ার হার্ট ও কিডনি আক্রান্ত, বিদেশি চিকিৎসকদের পরামর্শে চলছে চিকিৎসা, জানালেন মির্জা ফখরুল। সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রতিবাদ কর্মসূচি। সারা দেশে মৃদু তাপপ্রবাহ, জলীয় বাষ্প বাড়ায় গরম বেশি, জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকতে পারে একই অবস্থা। শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজে হারিয়ে সুপার লিগ টেবিলের শীর্ষে ওঠার লক্ষ্য বাংলাদেশের, তাকিব মুস্তাফিজের বাড়তি আশা। স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে করোনা আক্রান্তদের মধ্যে ২৪ ঘন্টায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত ১,৫২৯ জন। শনাক্তের হার আগের দিনের চেয়ে বেশি, বেড়ে হয়েছে ৮.২%। এই মুহূর্তে ভারতীয় করোনার ধরন যাতে ছড়িয়ে না পড়ে সেদিকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। দেশে ৪৮২ ল্যাবে শুক্রবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় ১৮,২৯৪ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১,৫০৪ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮.২%। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭,৮৬,৬৯৮ জনে। দেশে করোনায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ ১৯ এবং নারী ৭ জন। এ নিয়ে মোট প্রাণহানি ১২,৩১০ জনের। গত কয়েকদিনের তুলনায় আবারও শনাক্ত কিছুটা বাড়ার পাশাপাশি এ পর্যন্ত দেশে ১৩ জনের শরীরে ভারতীয় করোনার ধরন শনাক্ত হওয়ায় উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। ভারতীয় বর্ডার এখনো স্ট্রংলি বন্ধ রাখতে হবে। কেউ যদি আসে, আমরা যদি জানতে পারি, সরকার যদি নাও জানে, পুলিশের কাছে আমরা খবর দেব। ওই পুলিশ তখন তাকে আইসোলেশন করা, হাসপাতালে নেওয়া, চিকিৎসা করা থেকে তাকে যদি কোয়ারেন্টাইন করার ব্যবস্থা করে দেয়, আমার মনে হয় যে আমরা এই সংক্রমণ রোধ করতে সক্ষম হব। সারা দেশে করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ১,৫২৯ জন। এ নিয়ে মোট সুস্থ ৭,২৯,০৩৯ জন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়ে সংকট দেখা দিয়েছে বিভাগীয় শহর চট্টগ্রাম, সিলেট ও বরিশালে। এ অবস্থায় স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বেগে পড়েছেন প্রথম ডোজের টিকা গ্রহীতারা। কবে নাগাদ টিকার পরবর্তী ডোজ দেয়া হবে তাও বলতে পারছেন না স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে প্রতিদিন টিকা দেয়া হতো ২,০০০ মানুষকে, কিন্তু গেল দুদিন ধরে সেখানে টিকা পাচ্ছেন মাত্র ১০০ জন। নির্ধারিত সময়ে টিকা নিতে এসে ফিরে যাচ্ছেন অনেকে। ৩ বার আসছে পর্যন্ত, একবারও আমার এসএমএস যাইতেছে না এবং দিতে পারতেছে না। ভয় হয়েছে যে আমরা একটা মেরে ফেলছি, এখন দ্বিতীয়টা তো ডেট চলে গেছে, পরবর্তী কোনো অসুবিধা হবে কিনা। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, দ্বিতীয় ডোজের মজুদ ফুরিয়ে যাওয়ায় অনেক কেন্দ্রে বন্ধ রয়েছে কার্যক্রম। চট্টগ্রামে মজুদ ৯,০০০ টিকা এক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে। এই অবস্থায় প্রায় ১,১৫,০০০ মানুষের নির্ধারিত সময়ে দ্বিতীয় ডোজ টিকা দেয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। আমরা সবাইকে আশ্বস্ত করছি, সরকারের উচ্চ পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা চলতেছে যে ভ্যাকসিন আবার আনার জন্য, এবং ভ্যাকসিন পৌঁছানো মাত্রই আমরা এই দ্বিতীয় ডোজ যারা পাচ্ছেন না তারা প্রাধিকার ভিত্তিতে আগে তারা ভ্যাকসিন পাবে। সিলেটে টিকার প্রথম ডোজ নিয়েছেন ১,১৪,০১১ জন। এর মধ্যে ১৫,০০০ মানুষ দ্বিতীয় ডোজ টিকা পাওয়ার আগেই মজুদ শেষ। আমাদের টিকার মজুদ নেই এবং আমরা এখন আপাতত টিকাদান কার্যক্রমটা আপাতত সরকারের নির্দেশনা অনুসারে স্থগিত রেখেছি। বরিশালে দ্বিতীয় ডোজ টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন প্রায় ৭০,০০০ মানুষ। আমাদের কাছে যে ভ্যাকসিন আছে আগামী ১০ কর্মদিবসের মধ্যেই সেটি শেষ হয়ে যাবে। তার পরবর্তীতে অবশ্যই যখন ভ্যাকসিন পাওয়া সাপেক্ষে আবার আমাদের এই কার্যক্রম চালু থাকবে। সেরাম ইনস্টিটিউট থেকে সময়মতো টিকা সরবরাহ না করায় দ্বিতীয় ডোজ টিকা নিয়ে সংকট তৈরি হয়েছে। এ অবস্থায় ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখে দ্রুত টিকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
করোনা পরবর্তী জটিলতায় খালেদা জিয়ার হার্ট ও কিডনি কিছুটা আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অবস্থায় আমেরিকা ও ইংল্যান্ডের চিকিৎসকদের সাথে পরামর্শ করে চলছে তার চিকিৎসা। এদিকে হাসপাতালে থাকলেও খালেদা জিয়া এখন বাসায় তৈরি খাবার খেতে পারছেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। প্রায় 1 মাস যাবৎ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন থাকলেও এখন অক্সিজেন লাগছে না, শ্বাসকষ্টও নেই। তবে করোনা পরবর্তী জটিলতায় হার্ট ও কিডনি সামান্য আক্রান্ত হয়েছে বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অক্সিজেন স্যাচুরেশন এখন বেশ ভালো, তার যে আপনার টেম্পারেচার সেটা এখন নেই এবং তার আপনার শ্বাসকষ্ট এখন নেই। কিন্তু যেটা একটু উদ্বিগ্ন হওয়ার বিষয় সেটা হচ্ছে যে তার পোস্ট কোভিড যে কমপ্লিকেশন, সেই কমপ্লিকেশনে তার হার্ট এবং কিডনি একটু আপনার এফেক্টেড। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি মহাসচিব আশা প্রকাশ করেন দ্রুতই সুস্থ হয়ে উঠবেন খালেদা জিয়া। প্রতিদিন তারা মেডিকেল বোর্ড করছেন, প্রতিদিন তার চিকিৎসার আপনার মনিটর করে তারা নতুন করে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন এবং একই সঙ্গে তারা আমেরিকা এবং ইংল্যান্ড এই দুটো দেশের চিকিৎসকদের সঙ্গে তারা যোগাযোগ রাখছেন। আমরা অত্যন্ত আশাবাদী, আমি সবসময় দোয়া করেছি, তো সারা দেশের মধ্যে দোয়া করেছে ম্যাডাম সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন। এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এখনো উদ্বিগ্ন তার পরিবার। এখনো তেমন ভালো না, নর্মাল খাবারই খাচ্ছে, ভাতটা খাচ্ছে, যতটুকুন পারে অতটুকুনি খাচ্ছে। 11 এপ্রিল করোনা আক্রান্ত হওয়ার পর 14 দিনেও করোনা নেগেটিভ না হওয়ায় 27 এপ্রিল খালেদা জিয়াকে ভর্তি করা হয় হাসপাতালে। অবস্থার অবনতি হলে 3 মে নেওয়া হয় সিসিইউতে। নেগেটিভ হলেও এখনও সিসিইউতেই চিকিৎসা চলছে খালেদা জিয়ার। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশকে দ্বিতীয় ধাপে আরও 6 লাখ করোনার টিকা উপহার পাঠানোর ঘোষণা দিয়েছে চীন। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে ফোন আলাপে একথা জানিয়েছেন চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধে সন্ধ্যায় এই ফোন আলাপ হয় বলে চীনের ঢাকা দূতাবাস ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়। চীনের উপহার দেওয়া সিনোফার্মের 5 লাখ টিকা বাংলাদেশে আসার 9 দিন পর নতুন করে এই 6 লাখ টিকা দেওয়ার ঘোষণা এলো। 12 মে চীন থেকে উপহার হিসেবে পাঠানো সিনোফার্মের 5 লাখ ডোজ টিকা বাংলাদেশে আসে। এর আগে টিকা সংকটে কথা জানিয়ে চিঠি পাঠিয়েছিল পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তাতে সাড়া দিয়েই দ্বিতীয়বারের মতো টিকা উপহার পাঠানোর সিদ্ধান্ত নেয় বেইজিং। চীনের মন্ত্রী জানান, বাংলাদেশে মহামারীর সর্বশেষ পরিস্থিতির দিকে গভীর নজর দিয়েছে তার দেশ। মহামারীর বিরুদ্ধে বাংলাদেশের লড়াইয়ের পাশে থাকারও প্রতিশ্রুতি দেন তিনি। সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি দেয়া না হলে সাংবাদিকদের সব সংগঠন সমন্বিতভাবে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিকদের দুপুরে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এক প্রতিবাদ কর্মসূচিতে এই হুঁশিয়ারি দেন তারা। বর্তমান তদন্ত কমিটি বাতিল করে নিরপেক্ষ তদন্ত কমিটি দিয়ে ঘটনার তদন্ত করারও দাবি জানানো হয় কর্মসূচিতে। দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞাপন ছাপানোর করার সমালোচনা করে বিভিন্ন সংগঠনের নেতারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলামের সাথে যা ঘটেছে তা পুরোটা সাজানো। তার হেনস্থার সাথে জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে। সরকারকে আমলা নির্ভর না হয়ে জনবান্ধব হওয়ার আহ্বান জানান সাংবাদিক নেতারা। কর্মসূচিতে তারা 1923 সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট বাতিলের পাশাপাশি সাংবাদিক সুরক্ষা আইন করার দাবি জানান। আমরা আগামীকাল সাংবাদিক সংগঠনগুলো বৈঠক করছি। সেই বৈঠক থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। যদি রবিবার দিন রোজিনার জামিন না হয়, তাহলে রোববার থেকে লাগাতার কর্মসূচি চলবে। আমলারা রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে ব্যবহার করে সাংবাদিকদেরকে ঘায়েল করার চেষ্টা করতেছে। সরকারের 2-1 পাতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী তাদের পক্ষে কেন অবস্থান নেবে? আমরা এর ব্যাখ্যা জানতে চাই। রাজধানীর বাজারে কমতে শুরু করেছে চালের দাম। ঈদের পর মোটা চালের দাম কমেছে কেজিতে 5 টাকা। চাহিদা কমায় স্বস্তি ফিরেছে মুরগির বাজারেও। তবে সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে ভোজ্য তেলের দাম, বাড়তি পেঁয়াজের দামও। সাপ্তাহিক ছুটির দিনও ঈদের আমেজ রয়ে গেছে রাজধানীর কাঁচা বাজারে। শুক্রবারও ক্রেতা সমাগম ছিল কিছুটা কম। তবে বাজারে ক্রেতাদের জন্য স্বস্তির খবর ছিল চালের দাম পড়তির দিকে।
অনেকদিন ধরেই ভোক্তাদের চাল কিনতে গুনতে হচ্ছিল বাড়তি টাকা, কিন্তু বর্তমানে চলতি বোরো মৌসুমের চাল বাজারে আসতে শুরু করায় কমছে দাম। ঈদের আগে মোটা স্বর্ণজাতের চাল 48 থেকে 50 টাকা কেজি বিক্রি হলেও এখন তা 42 থেকে 44 টাকায় মিলছে। কেজিতে 4 টাকার বেশি কমে মিনিকেট নামের চাল বিক্রি হচ্ছে 56 থেকে 58 টাকায়। কমেছে 28 জাতের চালের দামও। এদিকে ঈদের পর চাহিদা কমায় কমেছে সব ধরনের মুরগির দাম। কেজিতে 30 টাকা কমে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 250 টাকায়, আর ব্রয়লার মুরগি কেনা যাচ্ছে 140 থেকে 150 টাকা কেজি দরে। দেশিটার দামটা কমে, দেশিটা আবার আসবে, কখনো ভরপুর তো সিজন না, পুরা মাল দাম দামের হয়নি, যদি পুরা মাল দামি বাজার আরও কমবে। তবে সরবরাহ ভালো হলেও বাড়তি ভোজ্য তেলের দাম। পাইকারিতে বেড়েছে সয়াবিন ও পাম তেলের দাম। লাগামহীন দামের জন্য আন্তর্জাতিক বাজারের মূল্যকে দুষছেন পাইকাররা। লাগাতার আজকে কয়েক মাস যাবৎ আপনার ধাপে ধাপে ভোজ্য তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাওয়ার কারণে তাদের আমদানিত খরচ বেশি এবং ডলারের ইস্যুতে আপনার ভ্যাটটা আপনার বেড়ে যাচ্ছে, ট্যাক্স বেড়ে যাচ্ছে। বাজারে সরবরাহ ভালো সবজির। বেগুন, করলা, টমেটো সহ বেশিরভাগ সবজি 40 টাকার মধ্যে কেনা যাচ্ছে। তবে কেজিতে 5 টাকা বেড়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 45 টাকায়। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ 38 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে। আবহাওয়াবিদরা বলছেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় গরম অনুভূত হচ্ছে বেশি। এই অবস্থা আগামী জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। রাজধানীর চন্দ্রিমা উদ্যানের লেকে গরমে অতিষ্ঠ ছোট শিশুও খুঁজছে প্রশান্তি। জ্যৈষ্ঠের প্রখর তপ্ত দুপুরে লেকের পানি যেন শান্তির পরশ শিশু কিশোরদের কাছে। রাজধানী জুড়ে গরমে অতিষ্ঠ জনজীবন। প্রখর রোদে পিচঢালা নগরী যেন গলছে। বাধ্য হয়ে মানুষ খুঁজছে ছায়া। গরমের ভিতরে প্রচণ্ড কষ্ট হয়, কিন্তু এত গরম তো কখনো আমি পাই নাই। এবছরই অনেক গরম পাইছি। এর মধ্যে তো আমাদের রিক্সা চালানো আরও কষ্ট বেশি। বাইরে বের হলে পারে হয়তো ভালো লাগবে, বা পানিতে ভিজলে একটু ভালো লাগবে। তীব্র গরমে নিম্ন আয় ও খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপাকে। একটু পরিশ্রমের পর অনেকে জিরিয়ে নিচ্ছেন, আবার অনেকে প্রশান্তি খুঁজছেন ঠান্ডা শরবতে। গরমের জন্য পানি খায়, অনেক মানুষ ভ্যান চালায়, পানি তৃষ্ণা লাগে, অনেক রিক্সাওয়ালায় রোদের ভিতরে পানি তৃষ্ণা লাগে, তারা খায়। ঘরেও গরম, বাইরেও তো গরম, রোদ যেমন তখন গরম, তো ওই জন্য আমি একটা স্যালাড খেতে হয়। গরমের কারণে ঠান্ডা পানি খাই, মানে হচ্ছে বেশি রকম। আবহাওয়া অধিদপ্তর বলছে, সারা দেশের বিভিন্ন জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, চলমান অবস্থা বজায় থাকবে আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। বাতাস তেমন নাই, আবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যাধিক এবং সূর্যের কিরণ খারাপভাবে বাংলাদেশে পড়ছে, যার জন্য এই ভাবসা গরম, মানুষের মধ্যে একটা অস্বস্তি ভাব চলে আসছে। আর যদি পরবর্তীতে আর একটা স্পেল হওয়ার সম্ভাবনা, তখন একটু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। এদিকে মৃদু তাপপ্রবাহের মধ্যেই আরেকটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। 23 থেকে 24 মে আন্দামান ও নিকোবর দ্বীপের উত্তর পূর্ব অংশে একটি নিম্নচাপ সৃষ্টি হয়ে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়টি 25 মে মধ্যরাত থেকে 26 মে সন্ধ্যার মধ্যে ভারত ও বাংলাদেশের সুন্দরবন অংশের উপর দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মধ্য দিয়ে গাজার 11 দিনের যুদ্ধের অবসান হয়েছে। একে নিজেদের বিজয় হিসেবে দাবি করেছে হামাস। এর পরপরই গাজার সড়কে উল্লাস প্রকাশ করেছে ফিলিস্তিনিরা। যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিশ্ব নেতারা। 11 দিনের হামলায় 65 শিশুসহ 232 ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে 2 শিশুসহ 12 ইসরায়েলি নাগরিক নিহত হন। জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের উৎখাতের জেরে এপ্রিলের মাঝামাঝি থেকে গাজায় শুরু হয় নতুন করে উত্তেজনা। 10 মে আল আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের অভিযানের জবাবে হামাস রকেট হামলা চালালে গাজায় ব্যাপক বিমান হামলা শুরু হয়। বিশাল এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। বাস্তুচ্যুত হয়ে পড়েছে 1,20,000 মানুষ। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েল। অবশেষে বৃহস্পতিবার মিশরের মধ্যস্থতায় অস্ত্রবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিশ্ব নেতারা। গাজায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনে সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। I welcome the ceasefire between Gaza and Israel. ভবিষ্যৎ ফিলিস্তিন রাজ্যের গুরুত্বপূর্ণ অংশ গাজা, কাজেই গাজা পুনর্গঠনে বিভাজন ভুলে সকলকে এক হয়ে কাজ করতে হবে। সেই সাথে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইসরায়েল ফিলিস্তিনের বিরোধ নিরসনে কার্যকর পথও খুঁজে বের করতে হবে আমাদের। To help restore calm to Gaza and Israel. We've held intensive high-level discussions, hour by hour, literally. অস্ত্রবিরতি কার্যকরে মিশর যে ভূমিকা পালন করেছে তা সত্যিই প্রশংসনীয়। এর মধ্য দিয়ে সংকট সমাধানের পথ উন্মোচিত হলো। গাজার ভেঙে পড়া অবকাঠামো পুনর্গঠনে জাতিসংঘের সঙ্গে এক হয়ে কাজ করবে যুক্তরাষ্ট্র। হামাসের প্রতি সমর্থন না থাকলেও ফিলিস্তিনের পাশে আছি আমরা। যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় ও নেতানিয়াহুর পরাজয় হিসেবে দাবি করেছে হামাস। তবে এই যুদ্ধবিরতি টিকবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন হামাসের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কাউন্সিলের কর্মকর্তা বাসিম নাইম। যুদ্ধবিরতির ঘোষণার পরপরই গাজার সড়কে জড়ো হয়ে উল্লাস করে ফিলিস্তিনিরা। এর আগে বৃহস্পতিবারও গাজায় ১০০ দফা বিমান হামলা চালায় ইসরায়েল। পাল্টা ইসরায়েলে রকেট হামলা করে হামাসও। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজে হারিয়ে সুপার লিগ টেবিলের শীর্ষে ওঠা লক্ষ্য বাংলাদেশের। অনলাইনে প্রি সিরিজ প্রেস কনফারেন্সে অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, সাকিব মুস্তাফিজকে ফিরে পাওয়া এবং দলের অনেকেই রঙিন পোশাকে ফর্মে থাকায় তিনি দারুণ আশাবাদী। পরে কি হবে কেউ জানে না, কিন্তু নবীনদের নিয়ে সাজানো শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজে হারালেই সুপার লিগের শীর্ষে ওঠার হাতছানি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর পাকিস্তানের পয়েন্ট 40 করে। 30 পয়েন্টে থাকা বাংলাদেশ 2টি ওয়ানডে জিতলেই 50 নিয়ে উঠবে সবার উপরে। এর সঙ্গেই যে জড়িয়ে 2023 বিশ্বকাপে কোয়ালিফাই করার শর্ত, সেই বিবেচনায় আসছে সিরিজ বড্ড গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। সাকিব লাস্ট সিরিজে ছিল না, মুস্তাফিজ হ্যাজ কাম ব্যাক, সো এটা এই দিক থেকে অবশ্যই আমাদের একটা প্লাস পয়েন্ট। তাসকিন হ্যাজ বিন বোলিং এক্সেপশনালি ওয়েল, মিরাজ ইজ র্যাঙ্কড নাম্বার 5 ইন দ্য ওয়ার্ল্ড ইন ওডিআই, সো আমি অবশ্যই আশা করছি যে উই উইল পুট আপ আ ভেরি গুড শো। এমন গুরুত্বপূর্ণ সিরিজে সাকিব ফিরে পাচ্ছেন হারানো 3 নম্বর পজিশন। জানা কথাটাই এবার অধিনায়কের কণ্ঠে এলো ঘোষণা হয়ে। আর অনেক সমালোচনা হলেও উইকেটের পেছনে মুশফিকই আস্থা। He will definitely keep in the first ODI and not only in first ODI, all the 3 ODIs if he's fit. And I'm sure he'll do well. হয়তো বা ক্যাচের ড্রপের কথা আপনারা বলছেন, but he has done some wonderful jobs as well over the years. সাকিব ওয়ার্ল্ড কাপে যা করেছে, which was exceptional. আর ওই ধরনের আমি তো চাবো প্রতি ম্যাচে ওরকম হোক, আর I'm sure ও চাবে, বাট এটাও আপনাদের বুঝতে হবে যে ওই লেভেলের পারফরমেন্স সবসময় করা কিন্তু সম্ভব না। হোম সিরিজে উইকেট নিয়ে বিভ্রান্তিতে পড়ে বাংলাদেশ। এবার যেন সেটা না হয়, সেজন্য টিম ম্যানেজমেন্টের কাছ থেকে স্পষ্টভাবে চাহিদা জানানো হয়েছে বললেন তামিম। আমরা আমাদের টিম ম্যানেজমেন্ট থেকে একটা ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছি যে উইকেটের দায়িত্ব আছেন তাদেরকে। ভেরি ক্লিয়ারলি আমরা মেসেজ দিয়ে দিয়েছি যে আমরা কোন ধরনের উইকেট চাই। আই হোপ আমরা ওই ধরনের উইকেটই পাবো। শক্তি সামর্থ্যে লঙ্কানরা কোনোভাবেই এগিয়ে নয়। এমন সুযোগ হেলায় হারালে 2023 বিশ্বকাপে সরাসরি খেলাটাই হয়তো শঙ্কায় পড়বে ভবিষ্যতে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঐচ্ছিক অনুশীলন রেখেছিলেন কোচ রাসেল ডোমিঙ্গো। বাকিরা ছুটি কাটালেও সিরিয়াস ছিলেন সাকিব। ব্যাট হাতে রানে ফিরতে নেটে সময় কাটিয়েছেন দীর্ঘক্ষণ। হেড কোচ ডোমিঙ্গো তাকে নিয়ে কাজ করেছেন পুরোটা সময়। এদিকে কম্বিনেশন ঠিক করা আর কন্ডিশনের সাথে মানিয়ে নিতে বিকেএসপিতে আজ প্রস্তুতি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা। নেটে ঘন্টার পর ঘন্টা সময় কাটান মুশফিকুর রহিম, বিষয়টা সবারই জানা। কিন্তু হঠাৎই সিরিয়াস সাকিব আল হাসান। দীর্ঘক্ষণ ব্যাট করেছেন নেটে, কারণটা হয়তো সবারই জানা। নিষেধাজ্ঞা থেকে ফিরে আইপিএল কিংবা জাতীয় দল, কোথাও ব্যাট হাতে রান পাচ্ছেন না। শ্রীলঙ্কার বিপক্ষে সেই চ্যালেঞ্জটাই হয়তো নিতে চান টাইগার অলরাউন্ডার। ঘরোয়া আসর বঙ্গবন্ধু টি-20তে ব্যর্থ হলেও ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিলেন উইন্ডিজের বিপক্ষে। 3 ওয়ানডেতে করেছিলেন 19, 43 ও 51, টেস্টের এক ইনিংসে 68। তবে আইপিএলে আবারও ব্যর্থ হয়েছেন। ঘরের মাঠে সেরা সাকিবকে পেতে কোচিং স্টাফেরও যেন ঘুম নেই। প্রস্তুতি ম্যাচের পর ঐচ্ছিক অনুশীলনে এসেছিলেন শুধু সাকিব, মুশফিক ও তাইজুল।
ডোমিঙ্গো পুরোটা সময় কাজ করেছেন সাকিবকে নিয়ে। সাকিব নিজেও জানেন ব্যাটিংয়ে ছন্দে ফেরাটা কতটা জরুরি। টানা 1 ঘন্টা 10 মিনিট নেটে ঝালিয়ে নিয়েছেন। কোচের কথা মতো গ্রাউন্ড ও পুল শটে পারফেকশন আনার চেষ্টা করেছেন টাইগার অলরাউন্ডার। মিরপুরের স্লো উইকেটে মুশফিক সাকিবের উপর থাকবে গুরু দায়িত্ব। বিশ্বকাপের পর আবারও 3 নম্বরে নতুন করে মানিয়ে নিতে হবে সাকিবকে। অন্যদিকে নিউজিল্যান্ডে পরিস্থিতি বুঝে ব্যাট না করার সমালোচনা থেকে বের হতে হবে মুশফিককে। চূড়ান্ত স্কোয়াড দেওয়ার পর মাত্র 2 দিন হাতে ছিল দল হয়ে অনুশীলনের। বেশিরভাগ ক্রিকেটার বিশ্রামে কাটানোয় কম্বিনেশন ঠিক করতে ম্যাচের আগের দিনই ভরসা তামিমের। বাংলাদেশ দল ছুটির মুডে দিন পার করলেও লঙ্কানরা প্রস্তুতি ম্যাচে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া ও টিম কম্বিনেশন ঠিক করার কাজ সেরে রেখেছে। বিকেএসপিতে ব্যাটিং বোলিং দেখে নিয়েছেন মিকি আর্থার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে।